নেশাময় আসক্তি লেখিকা বর্ণা শিকদার পর্ব ১৬ ও ১৭। দুপুর প্রায় গড়িয়ে গেছে, ঘড়ির কাঁটায় তখন ঠিক ২টা। শরীরটা আজ সকাল থেকে ভালো লাগছিল না আদিলের। মাথার ভেতর কেমন এক অদ্ভুত ভার, বুকের ভেতর চাপা চাপা ক্লান্তি। তাই কাজ শেষ হওয়ার আগেই সে বাসায় ফিরে এসেছে। ধীর পায়ে নিজের রুমের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়ায় সে। অভ্যাসবশত একবার মাহির রুমের দিকে তাকায়। দরজার ফাঁক দিয়ে উঁকি দেয় ভেতরে, কিন্তু ঘরটা ফাঁকা, মাহি নেই। এক মুহূর্তের জন্য আদিলের চোখে হতাশা ভর করে। বুকের ভেতরটা কেমন খালি খালি লাগে। কিছু না ভেবে সে আবার নিজের রুমের দিকে এগোতে নেয়। ঠিক তখনই করিডোরের একপাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে আদিল। এই ভর দুপুরে কলেজ টাইমে মন এখানে। দৃশ্যটা একেবারে অপ্রত্যাশিত। সে তড়িঘড়ি এগিয়ে যায়, ভ্রকুচকে কণ্ঠে বিস্ময় আর চিন্তা মিলিয়ে বলে ওঠে, মন তুই এ সময় কলেজ বাদ দিয়ে এখানে কি করছিস? আর বাকি দুজন কই? মন কোনো জবাব দেয় না, চোখ নামিয়ে পাশ ফিরে হেঁটে যেতে শুরু করে। আদিল পেছন থেকে ডাকে, এই বোন চলে যাচ্ছিস কেন? ভাইয়ের সাথে কথা বলবি না? তবুও কোনো উত্তর আসে না। আদিলের বুকের ভেতর অস্বস্তি বাড়তে থাকে। সে দ্রুত এগিয়ে গিয়ে মনের সামনে দাঁড়ায়, কিন্তু মন চোখ তুলেও তাকায় না। নিঃশব্দ, নিস্পন্দন। আদিল আর নিজেকে সামলাতে পারে না। সে আলতো করে মনের হাত আঁকড়ে ধরে। কণ্ঠে অসহায়ত্ব স্পষ্ট হয়ে ওঠে, ভাইয়ের সাথে কথা বলবি না? ভাই এমন কি করেছে যে তার সাথে দুটো কথাও বলা যাবে না? এই কথার পরই হঠাৎ যেন বাঁধ ভেঙে যায়, মন ডুকরে কেঁদে ওঠে। এমন পরিস্থিতির জন্য আদিল একেবারেই প্রস্তুত ছিল না। সে হতভম্ব হয়ে যায়, দ্রুত মনের দুই গাল আলতো করে ধরে মুখটা নিজের দিকে তোলে। বোন, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? উত্তরের বদলে মন হঠাৎ আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে। কান্নার শব্দ আরও বেড়ে যায়, তার ছোট্ট শরীরটা কাঁপছে। কাঁপা কাঁপা গলায় সে কথা বলতে শুরু করে, ভাইয়া, তুমি মাহির সাথে এমন করছো কেন? আমার একটু ভালো লাগে না যখন মাহি কাঁদে। তুমি জানো, যেদিন থেকে মাহি জানতে পেরেছে তুমি মৌরি আপুকে ভালোবাসো, সেদিন থেকে ও কেমন চুপ হয়ে গেছে। আগের মতো আর হাসে না, আমার সাথে আহির সাথে ঝগড়াও করে না, ঠিক মতো খাবার খায় না, সারাক্ষণ চুপচাপ থাকে আর কাঁদে। ভাইয়া, তুমি চাইলে তো সব সম্ভব। তুমি মৌরি আপুর সাথে ব্রেকআপ করে নাও না। আমি জানি তুমি মাহির সাথে খুব ভালো থাকবে। মাহি তোমাকে খুব খুব ভালোবাসে। আচ্ছা বলো তো, তোমাদের রিলেশন কয়দিনের? 1 বছর, 2 বছর, 3 বছর? অথচ মাহি তোমাকে ভালোবাসে অনেক বছর ধরে। যখন থেকে ও ভালোবাসার মানে বুঝতে শিখেছে, তখন থেকে ওর মনে শুধু তুমি বিচরণ করো। এই কথাগুলো আদিলের বুকে সজোরে আঘাত করে। সে স্তব্ধ হয়ে যায়। এক মুহূর্তের জন্য তার চারপাশের সব শব্দ যেন থেমে যায়। মাথার ভেতর হাজারটা প্রশ্ন, বুকের ভেতর অসহনীয় চাপ। আর 1 সেকেন্ডও দেরি করে না সে। গম্ভীর কণ্ঠে মনকে জিজ্ঞেস করে, মাহি কোথায়? মন চোখ মুছতে মুছতে ফিসফিস করে বলে, ছাদে। আদিল সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ায়, চোখে ধীরতা। তুই এখনই খাবার নিয়ে আয়, আমি ছাদে যাচ্ছি। এই বলে সে দ্রুত পা বাড়ায়। আজ আর পালাবে না আদিল, আজ তাকে মুখোমুখি হতেই হবে। আদিল বড় বড় পা ফেলে ছাদের দিকে এগিয়ে যায়। শরীরের চেয়ে মনটাই আজ বেশি ভারী। বুকের ভেতরটা অদ্ভুত এক অস্বস্তিতে টনটন করছে। প্রতিটা সিঁড়ি যেন তাকে আরো গভীর কোনো সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। ছাদে পা রাখতেই চোখে পড়ে মাহিকে। ছাদের এক কোণে একা দাঁড়িয়ে আছে সে। রোদে ঝলসে যাওয়া ছাদ, চারপাশে খোলা আকাশ। তবু মেয়েটার মুখে কোনো উজ্জ্বলতা নেই। চোখের নিচে স্পষ্ট ফোলা দাগ, যেন অনেকক্ষণ ধরে কেঁদেছে। মুখে বিষণ্ণতার ছায়া, দৃষ্টিতে অনাবিল ক্লান্তি। আদিল ধীরে ধীরে মাহির পাশে গিয়ে দাঁড়ায়। তার উপস্থিতি টের পেয়ে মাহি সরে যেতে চায়, কিন্তু মাত্র কয়েক কদম যেতেই আদিল তার হাত আঁকড়ে ধরে ফেলে। শক্ত নয়, তবুও ছাড়ার সুযোগ নেই। চাপা কণ্ঠে আদিল বলে উঠল, রেগে আছিস আমার ওপর? মাহি কোনো উত্তর দেয় না, চোখ নামিয়ে নেয়। আদিল আর একটু কাছে এগিয়ে আসে, আমার সাথে কথা বলবি না? সত্যি সত্যি একটা কথাও বলবি না? তবুও মাহির ঠোঁট নড়ে না। রোদের তীব্রতা আজ খুব প্রখর নয়, তবুও মাহির কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। মাথাটা ঝিমঝিম করছে তার, চোখ দুটো জ্বালা করছে, বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। আদিল কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ প্রশ্নটা ছুড়ে দেয়, মৌরির সাথে যদি আমি ব্রেকআপ করি তাহলে তুই খুশি হবি? এই প্রশ্নেই মাহির বুকের ভেতর জমে থাকা সব চাপ এক মুহূর্তে কেঁপে ওঠে। আমি স্বার্থপর নই আদিল ভাইয়া। আর খুশি শব্দটা, ওটা আমার সাথে আর যায় না। আমার লাইফে খুশি বলে কিছু নেই। যতটুকু ছিল সব আমি সবাইকে দিয়ে ফেলেছি। কথাগুলো যেন নিঃশব্দে এসে আদিলের বুকে আঘাত করে। আদিল গলা শক্ত করে আবার প্রশ্ন করে,
তাহলে খাওয়া দাওয়া ঠিকমতো করিস না কেন? মাহি ঠোঁটের কোণে এক চিলতে তিক্ত হাসি টেনে নেয়। দুদিন না খেয়ে থাকলে কেউ মরে যায় না, খিদে লাগলে এমনিতেই খেয়ে নেব। আদিল শক্ত করে মাহির বাহু চেপে ধরে দাঁড়িয়ে থাকে। তার চোখে মুখে অদ্ভুত এক অস্থিরতা, যেন ভেতরে ভেতরে নিজেই নিজের সঙ্গে যুদ্ধ করছে। কণ্ঠটা কঠিন রাখতে চাইলেও ভেঙে পড়ার উপক্রম। মাহি, কেন এমন করছিস? এভাবে নিজেকে ধ্বংস করছিস কেন? তোর এই পাগলামিগুলো আমার একটু সহ্য হয় না। কেউ যদি কারো জীবন থেকে চলে যায়, তার জন্য নিজের জীবনকে এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। সময় এলে দেখবি তোর জীবনে আমার থেকেও ভালো কেউ আসবে, যে তোকে অনেক ভালোবাসবে, আগলে রাখবে। মাহি ধীরে ধীরে নিজের হাত ছাড়িয়ে নেয়। তার মুখে কোনো অভিযোগ নেই, নেই চিৎকার। বিষণ্ণ চোখে তাকে শান্ত স্বরে বলে, যেখানে আপনি আমার জন্য নিষিদ্ধ, সেখানে অন্য কোনো পুরুষ আসবে, এমন ভাবনাটাও আমার কাছে পাপ মনে হয়। আমার কথা আপনাকে ভাবতে হবে না আদিল ভাইয়া, আপনি বরং মৌরি আপুকে নিয়ে ভাবুন। আর দয়া করে এবার নিজের দিকে একটু খেয়াল রাখবেন। আমার মতো আর কেউ এই অগোছালো মানুষটাকে এমন নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। আদিল নির্বাক হয়ে তাকিয়ে থাকে। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। সে জানে এই মেয়েটাকে কষ্ট দেওয়া তার নিজের কাছে অসহনীয়। তবুও সে কিছু বলতে পারে না, কারণ সত্যিটা সে বদলাতে পারবে না। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে একটি নাম, মৌরি। নামটা চোখে পড়তেই মাহি এক পা পিছিয়ে যায়, যেন বুকের ভেতর শেষটুকু শক্তি ভেঙে পড়ে। আদিল একবার মাহির দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে কথা বলতে শুরু করে। মাহির বুকের ভেতরটা হা হা করে ওঠে। শ্বাস নিতে কষ্ট হয়, চোখের কোণ ধরে রাখা অশ্রু আর মানে না। গাল বেয়ে নিঃশব্দে ঝরে পড়ে। ভাঙা কণ্ঠে নিজের সাথে ফিসফিস করে বলে, কখনো না কখনো অনুভব হবে আপনার, কেউ একজন তো ছিল যে আপনাকে কোনো কারণ ছাড়াই চেয়েছিল। চোখের পানি মুছে মাহি আর একবারও পিছনে তাকায় না। নিঃশব্দে ছাদ থেকে নেমে যায়। সেখানে দাঁড়িয়ে থাকার মতো শক্তি আর তার শরীরে নেই। আজ সে শুধু একজন ভালোবাসায় হেরে যাওয়া এক মেয়ে, যে ভালোবাসতে জানতো কিন্তু নিজের ভালোবাসার মানুষকে পায়নি সে। তাকে খুব কাছ থেকে দেখেছে, কিন্তু তার বুকে ঠাঁই হয়নি তার। অয়ন আহির কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে, এক হাত গাড়ির বডিতে ভর দেওয়া, চোখে কালো সানগ্লাস, গায়ে সাদা শার্ট, যেটা তার ব্যক্তিত্বকে আরও তীক্ষ্ণ আর আকর্ষণীয় করে তুলেছে। রোদে ঝলমল করছে গাড়ির কাজ, অথচ অয়নের মনটা ক্রমে বিরক্তিতে ভরে উঠছে। কলেজ ছুটি হয়ে গেছে, এক এক করে মেয়েরা গেট দিয়ে বের হচ্ছে। যেহেতু এটা গার্লস কলেজ, তাই চারপাশে শুধু মেয়েদেরই ভিড়। কেউ হাসছে, কেউ গল্প করছে, কেউ আবার ফোনে ব্যস্ত। অনেক মেয়ে বের হলো, কিন্তু আহির দেখা নেই। অয়নের ধৈর্য ফুরিয়ে আসছে। ঠিক তখনই একটি মেয়ে তার দিকে এগিয়ে আসে। মনে হয় কিছু বলতে চাই। অয়ন সানগ্লাসের ফাঁক দিয়ে তাকায়, আর ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন আহি এসে অয়নের সামনে দাঁড়িয়ে পড়ে। মেয়েটি মুখ খুলতে যাবে, তার আগে আহি তড়িঘড়ি বলে ওঠে, অয়ন ভাই, বাসায় চলুন, এখনই দেরি হচ্ছে। অয়ন ভ্রুকুচকে বলে, ওয়েট কর পাখি, মেয়েটা আমাকে কিছু বলতে চাচ্ছে। আহি এক সেকেন্ডও সময় না নিয়ে কথার মাঝেই ঢুকে পড়ে, না না, আপনি এখনই আমার সাথে যাবেন। আপু, পরে কথা হবে, এখন আসি। মেয়েটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন কিছু বলার আগেই আহি তার হাত শক্ত করে টেনে গাড়ির দিকে নিয়ে যায়। প্রায় জোর করে তাকে গাড়িতে বসিয়ে দেয়। বাধ্য হয়ে অয়ন দ্রুত গাড়ি স্টার্ট দেয়। পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটি নিজের ক্রাশকে এত কাছে পেয়েও একটি কথাও বলতে না পেরে নিরাশ চোখে তাকিয়ে থাকে। তারপর দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে নিজের গন্তব্যের দিকে হাঁটা দেয়। গাড়ি চলতে শুরু করতেই আহি যেন হাঁফ ছেড়ে বাঁচে। অয়ন কপাল ভাঁজ করে তার দিকে তাকিয়ে থাকে, সেই দৃষ্টিতে প্রশ্ন। আহি ইচ্ছে করেই সেই দৃষ্টি উপেক্ষা করে। মাথা থেকে এক এক করে হিজাব পিন খুলতে থাকে। অবশেষে অয়ন বিরক্ত স্বরে বলে ওঠে, দোয়েল পাখি, তুই ওই মেয়েটার সাথে কথা বলতে দিলি না কেন? আহি নির্লিপ্ত ভান করে বলে, কোন মেয়ে অয়ন ভাই? ফাজলামো করিস আমার সাথে? আহি চোখ ঘুরিয়ে বলে, ও, ওই মেয়ে? আসলে সে আমাদের সিনিয়র আপু, অনেক পচা সে। এমনকি সে একই ক্লাসে 3 বছর ধরে আছে। ফেলটু একটা মেয়ে। তো? আহি চোখ রাঙিয়ে তাকায়। তো মানে তুই? ওই ফেলটু মেয়ে আমার অয়ন ভাইয়ের সাথে কথা বলবে কেন? তাছাড়া মেয়েটা ভীষণ গায়ে পড়া, রাস্তাঘাটের ছেলেদের হাত ধরে ঘোরে। অয়ন হালকা হেসে বলে, লাইক সিরিয়াসলি ডিয়ার, তুই কি তাহলে ওই মেয়েটাকে জেলাস ফিল করছিস? আহি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, আমি আর জেলাস? নো ওয়ে, আমি ওই ফেলটু মেয়েকে জেলাস করব কেন? অয়ন ধীরে ধীরে আহির দিকে ঝুঁকে আসে, গলার স্বর তীক্ষ্ণ, পাখি, আমার আগে তুই পৃথিবীতে আলো দেখিসনি। আমাকে তুই যা বলবি আমি তাই বিশ্বাস করব।
ওই মেয়েটা কে, কেমন স্টুডেন্ট, কার মেয়ে, সব ইনফরমেশন আমার জানা। আহি হঠাৎ থমকে যায়। কে ওই মেয়ে? অয়নের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। সাদিকা ইমরোজ, মন্ত্রীর মেয়ে, যার ফার্স্ট ক্রাশ আদনান শেখ অয়ন, যাকে পাওয়ার জন্য হাজার ছেলে পাগল, কিন্তু মেয়েটা পাগল শুধু এই অয়নের জন্য। গাড়ির ভেতর হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে আসে। আহি অদ্ভুত সন্দেহভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। হুট করে সে কাঁদতে থাকে। অয়ন হকচকিয়ে ওঠে। পাখি, কাঁদছিস কেন? আহি তবু থামে না। সে আরো জোরে চিৎকার করতে করতে কান্না করে। শেষমেশ অয়ন ধমকে স্বরে বলল, থামবি তুই? এমন ন্যাকামো করছিস কেন? আহি নাক টানতে টানতে বলল, আমি ন্যাকামো করি? ও, আরেকজন পাত্তা দিচ্ছে তাই আমার কথা ভুলে গেলেন? আমার সাথেও পীড়িত করবেন, আবার তাদের সাথেও ইকিরমিকির করবেন? দোয়েল, মেজাজ খারাপ করবি না, এমনিতেই মুড অফ আছে। আহি গড়গড় করে বলল, আমি মেজাজ খারাপ করছি? থাকবো না আপনার সাথে, বিয়ে করব না আমি, ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, আপনার সাথে আমার আর কোনো রিলেশন নেই। সঙ্গে সঙ্গে গালে থাপ্পড় এসে পড়ে। আহি ছোট ছোট করে তাকায়। চোখের কোণে অশ্রু চিকচিক করছে। সঙ্গে সঙ্গে অয়ন গর্জন তোলে, বউ তুই আমার গার্লফ্রেন্ড নয়, ব্রেকআপ ব্রেকআপ মারানি মাতারি, রাত হতে দে, তারপর দেখবো এই তেজ কই থাকে। আহি হঠাৎ মুখ বাঁকিয়ে স্পষ্ট ব্যঙ্গ নিয়ে এসে বলে ওঠে, কত রাতই তো আসেন, চুমু ছাড়া আর কিছু তো পারেন না। এমনি এমনি বউ বানিয়েও আজ পর্যন্ত নিজের ঘরে তুলতে পারেননি, আর এই আপনি নিজেকে বীরপুরুষ বলেন? অয়ন এক মুহূর্ত থমকে যায়। চোখের দৃষ্টি ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। ভ্রু কুঁচকে সে তাকিয়ে থাকে আহির দিকে। তুই কি আমাকে ডাউট করছিস? আহি নিঃশব্দে উত্তর দেয়, যা সত্যি তাই তো বলছি। কোন বাড়ির জামাই শ্বশুরের ভয়ে বউকে নিজের কাছে নিতে পারে না শুনি? আপনি তো মনে হয় শ্বশুরের ভয়ে জীবনে বাচ্চা কাচ্চাও পয়দা করবেন না। এই কথাটুকুই যথেষ্ট ছিল। মুহূর্তে অয়নের বুকের ভেতর যেন মুহূর্তে আগুন জ্বলে ওঠে। তার চোয়াল শক্ত হয়ে আসে। চোখে জমে ওঠে ভয়ঙ্কর এক অন্ধকার। সে আর কোনো কথা না বলে পকেট থেকে ফোন বের করে দ্রুত কারো কাছে একটা মেসেজ পাঠায়। মেসেজ পাঠানো শেষ হতেই তার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক বাঁকা হাসি ফুটে ওঠে, যে হাসির মানে আহি তখনও বোঝে না। নিচু শীতল কণ্ঠে অয়ন বলে, জাস্ট ওয়েট পাখি। পরের মুহূর্তে গাড়ির ইঞ্জিন গর্জে ওঠে। অয়ন হঠাৎ করে গাড়ির গতি বাড়িয়ে দেয়। রাস্তা যেন চোখের সামনে দৌড়ে পালাতে থাকে। আচমকা এই পরিবর্তনে আহির বুক কেঁপে ওঠে। ভয় পেয়ে সে ঝাঁপিয়ে পড়ে অয়নের দিকে। শক্ত করে তাকে আঁকড়ে ধরে। কাঁপা কাঁপা গলায় সে আকুতি করে, অয়ন ভাই, থামুন, প্লিজ থামুন, আমার ভুল হয়েছে, আমি আর ফাজলামো করব না, এমন করে গাড়ি চালাবেন না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। গাড়ির গতি আরও বেড়ে যায়। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, অয়ন ভাই, প্লিজ ধীরে চালান। কিন্তু অয়ন একটু সাড়া দেয় না। তার চোখ সামনে স্থির, মুখ পাথরের মতো শক্ত, যেন আশেপাশের কিছুই তার অস্তিত্বে নেই। আহি যতই অনুনয় করে সে ততই স্পিড বাড়ায়। ভয়ে আহি গুটিয়ে যায়। চোখ বন্ধ করে সে অয়নের শার্ট শক্ত করে খামচে ধরে বসে থাকে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বুকের ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খায়, এই মানুষটা তাকে কোথায় নিয়ে যাচ্ছে? কিছু সময় পরে হঠাৎ করে গাড়িটা বিকট শব্দ করে থেমে যায়। ঝাঁকুনিতে আহি সামনে ঝুঁকে পড়ে। কিছু বোঝার আগে আয়ন দরজা খুলে এক ঝটকায় তাকে কোলে তুলে নেয়। আহি আতঙ্কে চিৎকার করে ওঠে, অয়ন ভাই, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? একটু মজা করেছি বলে আমাকে মেরে ফেলবেন নাকি? আমি এখনই মরতে চাই না। আমি মরে গেলে আমার বাচ্চা কাচ্চার কি হবে? ওরা তো মা ডাক দেওয়ার আগে এতিম হয়ে যাবে। অয়ন কোনো উত্তর দেয় না। সে শক্ত হাতে হাইকে ধরে সামনে এগিয়ে যায়। আহি কাঁপা কাঁপা গলায় কাদু কাদু স্বরে বলে ওঠে, এই বাবুর আব্বু, ছেড়ে দিন না আমায়। আপনি কি নিজের বউকে নিজেই মেরে ফেলতে পারবেন বলুন? অয়ন এক ঝলকে থমে যায়। তারপর দাঁত চেপে রুক্ষ কণ্ঠে গর্জে ওঠে, শাওয়ার নাতি, মুখ বন্ধ কর। ভাঙা রেকর্ডের মতো একই কথা বলে যাচ্ছিস। আমার জীবন তো এমনিতেই শেষ করে দিয়েছিস, এখন শুধু আমাকে খাওয়া বাদ। আহি ঠোঁট বাঁকিয়ে ভয়ার্ত স্বরে বলে, ওয়াক্থু, আপনাকে খাইতে একটু মজা লাগবে না? আমার চিকেন খেতে ভালো লাগে, মানুষরূপী ছাগল খায় না। অয়নের চোখ মুহূর্তে আগুন হয়ে ওঠে। সেই দৃষ্টির তাপে আহির মুখে সব কথা হঠাৎ থেমে যায়। সে ভয়ে চুপ করে যায়, শরীরটা কুঁকড়ে আসে। আর কোনো কথা না বলে অয়ন নিজের রাগ সংযত করার চেষ্টা করে। শক্ত হাতে আহিকে কোলে তুলে নেয় এবং দ্রুত পায়ে একটি বিশাল বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাড়িটা বিশাল, চারপাশ অদ্ভুত এক থমথমে পরিবেশ। আলো কম, অথচ ভেতরে মানুষের উপস্থিতি টের পাওয়া যায়। অয়ন সোজা ড্রয়িং রুমে ঢুকে আহিকে নিয়ে আসে।
সেখানে কয়েকজন লোক বসে আছে। আহি চোখ তুলে তাকাতেই চমকে ওঠে। তাদের মধ্যে শুধু রাকিবকেই সে চিনতে পারে, বাকিদের মুখ অচেনা। অয়ন ধীরে ধীরে আহিকে সোফায় বসিয়ে দেয়। তারপর এমন এক কণ্ঠে বলে ওঠে যেন সবকিছু আগেই ঠিক করা, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। কথাটা শোনা মাত্র আহির মনে হলো মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। সে লাফিয়ে উঠে দাঁড়ায়, গলা কেঁপে যায়, জিভ জড়িয়ে আসে। অয়ন ভাই, কাজী সাহেব বিয়ে পড়াবেন মানে কি? আপনি আমাকে এখানে কেন এনেছেন? আমি বাড়ি যাব। আব্বা, আমাকে নিয়ে যান। হঠাৎ অয়ন থমকে ওঠে। থামবি পাখি, তোর না আমার ওপর ডাউট হচ্ছিল, তাই আজ তোকে দেখিয়ে দেব। শুধু তোর বাপ কেন, তোর দাদাও আসলে অয়ন ভয় পায় না। তাদের কথার মাঝে কাজী সাহেব আহির দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, মা, কবুল বলো। এই কথাটুকু যেন আহি ফ্যালফ্যাল করে কাঁদতে শুরু করে দেয়। অয়ন ভাই, আমি বিয়ে করব না। আব্বা, আপনার মায়াকেই ছাগল বিয়ে করতে চাই। দেখ দোয়েল, অলরেডি আমাদের বিয়ে হয়ে গেছে। এখন শুধু পবিত্র কালেমা পড়ে পুরোপুরি আমার করে নেব। আর এখন যদি দেনামো করিস তাহলে পরিণাম ভালো হবে না। আহি থরথর করে কাঁপতে থাকে। চারপাশের মানুষগুলো যেন পাথরের মূর্তি। কেউ কিছু বলছে না। ঠিক তখন পেছন থেকে রাকিব সামান্য ঝুঁকে ফিসফিস করে বলে, ভাবি, তাড়াতাড়ি কবুল বলেন। আপনাদের বিয়ে হলে এই সুযোগে আমার বউটাকেও একটু দেখে আসতে পারবো। বুকটা চিনচিন করছে বউকে দেখার জন্য। রাকিব কথাটা শেষ করার আগে অয়নের চোখ দুটো হঠাৎ রক্তিম হয়ে ওঠে। সেই দৃষ্টি যেন বজ্রপাতের মতো গিয়ে পড়ে রাকিবের ওপর। মুহূর্তের মধ্যে রাকিবের মুখের হাসি উধাও হয়ে যায়। সে ভয় পেয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে পড়ে। আর একটাও শব্দ বের করার সাহস পায় না। রুমের ভেতর হঠাৎ এক নিঃশব্দ চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অয়ন দৃষ্টি পুরোপুরি আহির দিকে। সে স্বাভাবিক কণ্ঠে প্রতিধ্বনিত করে, দোয়েল পাখি, তাড়াতাড়ি কবুল বল। আব্বা জানতে পারলে। কথাটা শেষ করার আগেই যা ঘটে তা কেউ কল্পনাও করেনি। অয়ন হঠাৎ এক ঝটকায় আহির মুখ নিজের দিকে টেনে নেয় এবং জোর করে তার ঠোঁট নিজের দখলে নেয়। এক মুহূর্তে পুরো ঘরটা স্তব্ধ হয়ে যায়। কাজী সাহেব সহ উপস্থিত সবাই চোখ নামিয়ে নেয়। শুধু রাকিব ব্যতিক্রম, সে আর চোখে তাকিয়ে দেখছে বারবার। সময় যেন থেমে যায়। অয়ন এখন আহিকে ছাড়ছে না। আর আহি আপ্রাণ চেষ্টা করছে নিজেকে মুক্ত করার। সে অয়নের বুকে কিল মারছে, ঘুষি মারছে, থাপ্পড় মারছে, কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না। তার শক্তি অয়নের কাছে তুচ্ছ। কয়েক মুহূর্ত পর পরিস্থিতির ভয়াবহতা বুঝে রাকিব তোতলাতে তোতলাতে বলে ওঠে, ভাই, এবার মাইয়াটাকে ছেড়ে দে, নয়তো বিড়াল মরার আগেই ওপরে চলে যাবে। এই কথাটাই যেন অয়নের মাথায় ঢোকে। মুহূর্তেই সে আহিকে ছেড়ে দেয়। আহি হাঁপাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। সে কটমট দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, বেহায়া, নির্লজ্জ, রাক্ষস লোক, আপনার লজ্জা শরম বলে কিছু নাই। চুপ কর শাওয়ার নাতি, আগে কবুল বল, তারপর যা ইচ্ছে বলিস। আহি ভ্রুযোগল কুঁচকে বলে, যদি না বলি তাহলে। এই কথাটা শোনা মাত্রই অয়নের মাথা পুরোপুরি গরম হয়ে যায়। সে নিজের গা থেকে ব্লেজারটা ছুঁড়ে ফেলে দেয়। এক মুহূর্তেই শার্টের প্রথম 3টা বোতাম খুলে ফেলে। তার আচরণ দেখে রুমের সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কেউ কিছু বলার সাহস পায় না। আহি আর 1 সেকেন্ডও সময় নেয় না। সে মুহূর্তে অয়নের হাত চেপে ধরে বলে, তার চোখে আতঙ্ক এবং কণ্ঠ ভাঙা, এই অয়ন ভাই, থামুন প্লিজ। আমি কবুল বলছি, বলছি, কবুল কবুল কবুল, 100 বার কবুল। না না, 1000 বার কবুল। তবু থামেন প্লিজ, থামেন। মুহূর্তেই অয়নের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে যায়। অতপর অয়ন এবং আহির বিয়ে সম্পন্ন হয়। অয়নের ঠোঁটে বিশ্ব জয় করার হাসি। আর আহি, সে তো ভয়ে কুঁকড়ে আছে, না জানি বাসায় গিয়ে কি হবে। অয়ন ধীরে ধীরে আহির হাত নিজের হাতের ভাঁজে ঢুকিয়ে শেখ মঞ্জিলের ভেতরে প্রবেশ করে। অন্য দিনের মতো আজ এই বাড়িতে ঢোকাটা আহির কাছে মোটেও স্বাভাবিক লাগছে না। বুকের ভেতর অজানা আশঙ্কা ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে সে কোনো নতুন বাড়িতে এসেছে। নতুন নতুন অনুভূতি জন্ম নিচ্ছে তার হৃদয়ে। সে অয়নের ঠিক পেছন পেছন হাঁটছে। সামনে কি অপেক্ষা করছে তা সে আন্দাজ করতে পারছে। জানে একটা বড় ঝড় আসতে, ভয়ঙ্কর ঝড়। আর সেই ঝড়ের সামনে দাঁড়িয়ে বাঁচার একমাত্র উপায় হলো অয়নের ছায়া আঁকড়ে থাকা। দুজন একসাথে সদর দরজা পেরিয়ে ভেতরে ঢোকে। ঠিক তখনই অয়ন হঠাৎ থমকে যায়। সামনে তাকিয়ে তার চোখ দুটো ক্ষণিকের জন্য বিস্ময়ে স্থির হয়ে যায়। দরজার ঠিক সামনে শান্তা শেখ দাঁড়িয়ে আছেন, হাতে বরণডালা, মুখে প্রশান্ত বিজয়ী এক হাসি। কোনো প্রশ্ন নেই, কোনো বিস্ময় নেই, যেন তিনি সব আগেই জানতেন। একটাও কথা না বলে তিনি এগিয়ে এসে আহিকে অয়নের পাশে দাঁড় করান।
তারপর নিয়ম মাফিক বরণ করে নেন। চোখে মুখে এক ধরনের তৃপ্তি। যাকে নিজের বৌমা হিসেবে চাইছিলেন তাকেই আজ সত্যি সত্যি পেয়েছেন। তার হাসিটা প্রাণোচ্ছল, কিন্তু সেই হাসির আড়ালে লুকোনো এক অদ্ভুত দৃঢ়তা। দূরে দাঁড়িয়ে মহিবুল শেখ গম্ভীর মুখে পুরো দৃশ্যটা দেখছেন। তার চোখে কোনো আনন্দ নেই, নেই সন্তুষ্টি, বরং এক ধরনের কঠোর নীরবতা। অয়ন প্রথমে পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারে না, কিন্তু ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে থাকা রাকিবকে চোখে পড়তেই তার সব পরিষ্কার হয়ে যায়। রাকিব মেকি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। অয়ন বুঝে যায় রাকিব আগেই তাদের বিয়ের ব্যাপারটা বলে দিয়েছে। হঠাৎ শান্তা শেখ আহিকে নিজের এক বাহুতে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে ওঠেন, আমার রাজকন্যা পুরোপুরি আমার ঘরে চলে এলো তাহলে। ইস, কি যে সুন্দর লাগছে আমার মেয়েটাকে। আহি কিছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার চোখে পানি জমে উঠলে সে কাউকে দেখাতে চায় না। শান্তা শেখের কথার উষ্ণতায় কোনো স্বস্তি নেই, বরং বুকের ভেতরটা আরো ভারী হয়ে আসে। সে ধীরে ধীরে তার পিছু পিছু এগোয়। হঠাৎ এক পলকের জন্য আহির চোখ পড়ে সামনের দিকে। তার বাবা মহিবুল শেখ। এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হয়। আহির বুক কেঁপে ওঠে, চোখে জমে থাকা কান্না আর ধরে রাখতে পারে না সে। কিন্তু পরক্ষণে আবার চোখ নামিয়ে নেয়। এভাবে তাকিয়ে থাকার সাহস তার নেই। অয়ন একটু দ্বিধা না করে মহিবুল শেখের সামনে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়ায়। তার মুখে স্পষ্ট আত্মবিশ্বাস, যেন সে কোনো অপরাধ করেনি, বরং বিজয় নিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে মুচকে এক হাসি খেলিয়ে অয়ন বলে ওঠে, হেই শ্বশুর আব্বা, কেমন আছেন? মহিবুল শেখ কোনো উত্তর দেন না, তিনি এখনো মুখ ভার করে তাকিয়ে আছেন। হঠাৎ তিনি দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলেন, নিজের চাচাতো বোনকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার, বদমাইশ ছেলে? অয়ন বাঁকা হেসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে আওড়ায়, না, একটু লজ্জা করেনি। শুধু বিয়ে নয়, আপনার মেয়ের সাথে হাফ বাসরও করে ফেলেছি। রাত হলেই বাকি বাসর সেরে ফেলবো। এতে যদি আপনার বিশ্বাস না হয় তাহলে কয়েক মাস ওয়েট করেন, হাতে কলমে প্রমাণ পেয়ে যাবেন। অয়নের কথা শুনে সবাই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছেলেটা আগে থেকেই নির্লজ্জ প্রকৃতির ছিল, এখন বিয়ে করেছে। এখন যে তাদের কি কি শুনতে হবে কে জানে। চুপ কর বেহায়া ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? সত্যি বলছি শ্বশুর আব্বা, আগে জানতাম না, তাই তো আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম। এবার বলুন, মেয়ের জামাইকে দেখে আপনার ফিলিংস কেমন হচ্ছে?